বাংলা ভাষা সেটা নেবে না, সাঁওতালিতেও ঠিক সেই রকম একটা ভাবনা চিন্তা করতে হবে। শিবত পয়েন্টে চলে যাবে। এইবার একটা মুশকিল আছে, সেটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড, ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার, এই যে প্রসঙ্গগুলো। এবং আরেকটা জিনিস আজকে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে গতকালই আমরা ঠিক এখানে আসার আগে একজন জার্মান স্কলারের সঙ্গে কথা বলছিলাম, হিস্ট্রি অফ ইমোশনস, এইরকম একটা শুনে আমরা প্রথমে খুব হাসছিলাম এবং সবকিছুতেই বেশ ইমোশনাল হয়ে উঠছিলাম। কিন্তু তারপরে আজকে সমস্যাটা কেন হচ্ছিল ওই পরিভাষা নিয়ে। হিস্ট্রি অফ ইমোশন আমরা ভাবছিলাম আবেগের ইতিহাস, কালকে পর্যন্ত অন্তত আমি ভেবেছি, আজকে এখানে আলোচনার পর আমি ওটা বুঝেছি ওটা হচ্ছে ভাবাবেগের ইতিহাস। এই যে আবেগ, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তি। যখন সমষ্টির আবেগ হয় তখন সেই শব্দটাকে ধরতে হলে ভাবাবেগ বলে একটা শব্দ লাগে, ঠিক আছে? এই একটা পার্সপেক্টিভ, একটা প্র্যাগম্যাটিক্সের ডিফারেন্স হয়ে যায় যে আবেগ আমার, কিন্তু ভাবাবেগটা একটা জাতির, একটা কমিউনিটির এইরকম। তো এই যে ভাষা নিয়ে, জাতিসত্তা নিয়ে যে ভাবাবেগের প্রশ্ন উঠছিল, সেখানে একটা এই যে আমার ভাষা সম্পর্কে অনেক সময় হয়, আমি সম্ভবত একটা লেখা করেছিলাম যে বিদেশে দুজন বাঙালি একটা সেমিনারে নিজেরা ইংরেজিতে কথা বলছে, তখন একজন বিদেশের প্রফেসর তাদের দিকে তাকিয়ে বলেন, আর দে ম্যাড, তো নিজের ভাষাটা সে বলছে না, সে ওখানে ইংরেজিতে কথা বলছে। তো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড এবং বিহেভিয়ার, সেইখানে কি হয়, সেখানে আমরা দুভাবে বাইরের থেকে শব্দ নিই। একটা হচ্ছে আমার প্রয়োজন, ধরুন অনেক সময় হয়তো আমার একটা জামা কিনতে হবে, 50 টাকা আছে আর 30 টাকা হলে হয়ে যায়, সেটা আমার প্রয়োজন, প্রয়োজনে থাকবে। আর অনেক সময় দেখছি ব্র্যান্ডের একটা নিতে হবে, 500 টাকা আছে, ওতে জামা হয়, কিন্তু ওটা 1300 টাকার জামা, ফলে আমি আরো 800 টাকা ধার করবো, কারণ আমার না হলে প্রেস্টিজটা থাকে না। তাহলে এই যে নিড আর প্রেস্টিজের ডিফারেন্স আছে, আমার ভাষায় সেটা প্রয়োজন আছে কিনা, এবং কোথায় প্রয়োজন আর কোথায় প্রেস্টিজ, এই জায়গাটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন ধরুন আমি পরেরটা দেখে একবার, হ্যাঁ মানে আর তার পরেরটা গিয়ে আমি তারপরে এখানে আসবো। হ্যাঁ হ্যাঁ, এবার এই যে প্রেস্টিজ আর নিড, এবার আমাকে কোথায় ধার দিতে হবে না, বিভিন্ন ডোমেইন আছে যে ডোমেইনগুলো আমার পরিচিত নয়। যেমন ধরে যায় ক্রিকেট, ক্রিকেটে আমি যদি অনুবাদ করতে যাই থার্ড ম্যান, বাংলায় যদি করি তৃতীয় ব্যক্তি, বা হ্যাঁ উইকেট কিপার, উইকেট রক্ষক কিছুটা হয়েছে, কিন্তু উইকেটের যদি আমি করতে যাই স্লিপ, ড্রাইভ, কিংবা যদি আমি ফুটবলে পেনাল্টি, হ্যান্ডবল, কর্নার, থ্রোইং, এগুলোকে পরিভাষা তৈরি করতে যাই, তাহলে শেষ, হবে হবে। তাহলে এখানে আমার লোন লাগবে, আমার লোন লাগবে ওয়েবসাইট, মোবাইল, অন্য কিছু করলে মুশকিল আছে, ঠিক আছে? তো বিশেষ বিশেষ লেক্সিকন, যেমন ধরুন আইটি সেক্টরের অনেক পরিভাষা, সেগুলো ওইভাবে না এলে আসবে না। তো ইমেল, তো ইমেলটা আমায় নিতেই হবে, উপায় নেই না, সেখানে আমার লোন আছে। কিন্তু কোথাও কোথাও পুরাপুরের লোন ট্রান্সলেশন আছে, নতুন শব্দ আমার ভাষায় যদি সেরকম কোনো শব্দ থাকে তাহলে আমি সেটাকে ব্যবহার করতে পারি, কিন্তু ব্যবহার করার সময় আমাকে একটা দেখতে হবে যে আমার ভাষা শুধু না, আমার প্রতিবেশী ভাষাগুলোতেও কি আছে। যেমন একটা সমস্যা হয় অনেক সময় প্রতিবেশী ভাষায় না দেখলে, অনেক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে একটা লিঙ্গুইস্টিক টার্ম আছে যে কার্ডিনাল ভাওয়েল। তো কার্ডিনাল ভাওয়েলের বাংলা কেউ কেউ করেছে মৌলিক স্বর, আবার যখন ডিপথং করা হচ্ছে তখন করা হচ্ছে দ্বিস্বর, যৌগিক স্বর। এইবার বহু বিশ্ববিদ্যালয়ে একেবারে মানে 5 বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে হঠাৎ করে একটা শব্দ ভেসেছে বাংলা মৌলিক স্বর। বাংলা মৌলিক স্বর হবে না,
কোনো ভাষার প্রাইমারি এবং সেকেন্ডারি কার্ডিনাল ভাওয়েল ড্যানিয়েল জোন্স বলে এক ভদ্রলোক, তিনি মুখগহ্বরের একটা ছবি এঁকেছিলেন যে প্রত্যেকটা ভাষার যে ভাওয়েল গুলো সেগুলো ঠিক কোন পরিধির মধ্যে, কোন পরিসরের মধ্যে উচ্চারিত হতে পারে। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড। হিন্দিতে একটা চমৎকার শব্দ আছে মানক শব্দ। এবার এই মানক শব্দটা আমরা নিতে পারতাম, তাহলে কি হতো, এই মৌলিক আর যৌগিক এই বাইনারি অপোজিশনের কনফিউশনে পড়তে হতো। ফলে যখন আমরা একটা শব্দকে বেছে নেব তখন আশপাশের ভাষাগুলো সম্পর্কেও সজাগ থাকতে হবে। সেখানেও যদি কিছু শব্দ পাই যেটা আমার নতুন কথা গড়ায় কাজে লাগবে, তাহলে সেটা নিতে হতে পারে। আর একটা জিনিস, আজকাল দেখি জয়ের নিচে ডট, বর্গীয় জয়ের নিচে ডট আছে। তখন আমার পরশুরামের কথা মনে হয় যে পাতিকালে বমি হয়, জানতে পারো না, জেড দিয়ে করা ছিল। আমাদের ভাষায় আরবি ফার্সি অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণ ছিল জেড, কিন্তু আমার ভাষায় বর্গীয় জ আছে বলে সেগুলোকে আমরা রিপ্লেস করেছি। ফলে হচ্ছে কি, এটা আমরা বর্গীয় জ উচ্চারণ করি। এটা হচ্ছে ফোনোলজিক্যাল নেটিভাইজেশন, বাংলা ভাষায় ক্ষেত্রে সেটা হয়। যেটা জাপানিজে হয়, জাপানিজে যেটা হয় যে ক্লোজ সিলেবল উচ্চারণ হয় না, ফলে বেসবল সেটা হবে বেসু গুরু, বেসু গুরু, এই রকম করে তারা সিলেবল স্ট্রাকচারকে ওইভাবে করে নেয়। আমরা করি না, আমরা সংস্কৃত থেকেই তো করেছি। সংস্কৃত থেকে, সংস্কৃতের স্পর্ধা আমাদের এখানে এসে কি হয়েছে, আস্পর্ধা কেন হয়েছে না, প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব ধ্বনি স্বভাব আছে। এবার সেই যে ধ্বনি স্বভাবটা সেটা কিরকম না, আমরা যদি বলি বাংলায় লয় দিয়ে একটা শব্দ আরম্ভ করতে, ডিকশনারি দেখতে হবে না, আমরা বলবো না ওটা হয় না। কি করে বললাম না, বাংলা ভাষার ধ্বনি স্বভাব কোন ধ্বনির পাশে কোথায় বসতে পারে, কিন্তু অনেকে মাঝখানে হতে পারে, শুল্ক হতে পারে। তাহলে লয় দিয়ে কোনো বাংলা শব্দ আমরা আরম্ভ হবে না, তার জন্য ডিকশনারি দেখতে হবে না। এটা হচ্ছে তার ভাষা স্বভাব। তাহলে সেই ভাষা স্বভাবের পক্ষে অনুকূলে যে ধ্বনি পরিবর্তনগুলো হয় সেটা তার অনুকূলে হয়। ফলে এই যে ফোনোলজিক্যাল নেটিভাইজেশন গুলোকে যদি আমরা এগেইনস্টে যাই তাহলে সেটা টিকবে না। কারণ আমরা বলে দেব, পানিনি বলে এক ভদ্রলোক বলে দিয়েছিলেন, তাতে সংস্কৃত একটা ডেড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। আমরাও যদি ওই রকম করে বিভিন্ন জায়গায় ড্যাম তৈরি করি তাহলে আমরা আমাদের শক্তি দেখাতে পারি, কিন্তু পরের দিকে আর জল পাওয়া যাবে। ঠিক সেই। আচ্ছা, আর একটা হচ্ছে ইকোনমি অফ ওয়ার্ডস, অর্থাৎ পরিভাষাকে খুব সংক্ষিপ্ত হতে হবে। এই সংক্ষিপ্তির ব্যাপারটাও ভারতীয় পরিভাষায় সুনীল কুমার দেখিয়েছিলেন যে রঘুবীর নাগপুর, তারা করছেন কি না, হিন্দিতে একটা ইংরেজি শব্দকে প্রায় এক্সপ্লেন করছেন, দিয়ে একটা মালগাড়ি সাইজের পরিভাষা তৈরি হচ্ছে। মালগাড়ি চলবে না, খুব বেশি হলে ট্রাম চলতে পারে। তাহলে এইটা এবার দেখ, আশেপাশে যখন কন্ট্যাক্ট সিচুয়েশন হয় তখন বিভিন্ন ভাষার নানা রকম প্রেসিস থাকে, তার কিছু কারণ আছে। কিছু ভাষা আছে যার রাইটিং সিস্টেম নেই, এই সবে অলচিকি কিছুদিন হলো তৈরি হয়েছে, তাহলে শুধু কনভারসেশনের মধ্যে আছে, ওরাল ট্র্যাডিশনের মধ্যে আছে তাদের লিটারেচার। কিছু রাইটিং সিস্টেমে আছে কিন্তু অফিসিয়াল ডোমেইনে নেই। অফিসিয়াল ডোমেইনে নেই বলে সাঁওতালি দুঃখ করার কারণ নেই, কারণ বাংলাও যখন আমরা অফিসিয়াল কোনো চিঠিকে অনুবাদ করতে যাই তখন হিমশিম খাই। এবার তার ফলে হয়ে যাচ্ছে কি, তারও উপরে যখন একটা কমন জায়গা যেটা নলেজ ট্রান্সফার করার জন্য, ইউনিভার্সাল নলেজ ট্রান্সফারের জন্য দরকার, তখন অনিন্দ্যবাবুরা আমাদের চ্যাম্পিয়ন, আমরা ডোবাই থাকি, ওরা মহাসমুদ্রে থাকে। ফলে বিষয়টা হয় কি না, ইংরেজি যেটা, কারণ কি না এটা কমিউনিকেশনের জায়গা, এটা এই কমিউনিকেশন এগুলো একটা সাইন, এবং সেই সাইন নিয়ে কোনো রকম কুসংস্কার থাকা উচিত নয়। মানে নির্বিচারে গ্রহণ করা যেমন ঠিক নয়, কিন্তু নির্বিচারে বর্জন করাও একটা কুসংস্কার। ফলে এই কমিউনিকেশনের জায়গাটা থাকা দরকার। ফলে ভাষার ভেতরে লিঙ্গুইস্টিক্যালি সমস্ত ভাষাই সমান, তার যে সিস্টেমগুলো সব একই রকম, কিন্তু যখন সেটা একটা প্র্যাগম্যাটিক ব্যবহারের ক্ষেত্রে আসছে তখন একটা উঁচুতে আছে, কিছু সমজাতীয় আছে, আর কিছুকে একেবারে নিচের তলায় বলা হচ্ছে। ফলে ফ্লোটা সবসময় কি হবে না,
সাবস্ট্রাটাম ভাবে ওই যে তার উপরে স্ট্রাটাম, সাবস্ট্রাটামের সবই হচ্ছে সুপারস্ট্রাটাম। সেই ভাষাটা তার চেয়ে উঁচু ভাষা বলে মনে করছে, সেখান থেকে নিচ্ছে। আমি দেখেছিলাম বাজারে একজন ঝগড়া করছে, বলছে হোয়াই, তুমি কেন আমাকে মারলে, হোয়াই। এই যে কেন আমাকে মারলে যখন বলে, তারপরে হোয়াইটা বলছে, ইংরেজিতে বলছে, মানে নির্ঘাত রেগে গেছে। তাহলে সেই রেগে গেলে সে একটা সুপারস্ট্রাটাম থেকে লোড বানিয়েছে। আমি শুনেছিলাম আমাদের পরিচিত একজনের বেড়াল তাকে অন্য নামে ডাকার জন্য এত রেগে গিয়েছিল, সে প্রায় বাংলায় কথা বলতে যাচ্ছিল। তো ফলে বেড়ালের ভাষা হচ্ছে বাংলার ভাষাটাকে অনেক বেশি সুপারস্ট্রাটাম ভেবেছে। তো ফলে সাধারণত লোনের ফ্লোটা ওই দিক থেকে হয়। কিন্তু যদি আমরা একটু মুক্ত মনা করি, আবার অ্যাডস্ট্রাটামে নিজেদের ভেতরে হয়, কিন্তু অ্যাডস্ট্রাটামে হয় না নিজেদের ভেতরে। কেন জানেন তো? সিমিলার চার সিমিলার শিখা যায়। ফলে এই যে বললাম অনায়াসে মানুষ সব নেওয়া যেত, কিন্তু বাংলা বলছে না, আমরা মৌলিক শব্দটি দিয়ে যৌগিক শব্দের সঙ্গে গোলমাল করে লেজের উপরে হয়ে যাচ্ছে, কিন্তু হিন্দি থেকে নিচ্ছে না। এই যে মুশকিলটা অ্যাডস্ট্রাটামে থাকে, অর্থাৎ উঁচু লোককে মেনে নিতে রাজি আছে, কিন্তু সমান সমানকে আমরা মানতে রাজি না, তাকে ছেড়ে দেয়। এই যে ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ারটা, সেইখানটা থেকে নানা রকম সমস্যা হয়। ফলে এখান থেকে আমরা প্রেস্টিজ মোটিভে অনেক সময় অকারণ শব্দ নিয়ে রাখি। এবার উদাহরণ দিচ্ছি, ধরুন অফিসার আধিকারিক এখন মোটামুটি হয়ে গেছে ঠিকঠাক, কিন্তু অফিস শব্দটা যেমন আমি শিবদের মুখে শুনলাম, তাহলে অফিসটা রাখা যায়, সেটা করণ বললে খুব মুশকিল হয়। হতে পারে ভূমি রাজস্ব দপ্তর, কোনো সমস্যা হয় না। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার পাল্টাতে পারবেন, সেটা আমি ফাঁসি শব্দ চলে এসছে, হ্যাঁ নেবে না। এইবার নেবে না ক্ষেত্রে এবার আমাদের মুশকিল কি দেখুন, বাংলায় আমি একটা জিনিস খেয়াল করছি যে বাংলা পরিভাষা মানে হচ্ছে সংস্কৃতকে সরিয়ে দিয়ে, এই ইংরেজিকে সরিয়ে দিয়ে সংস্কৃতের দিকে যাবো, বাংলা নয়। এইবার আমাদের যে দেখছিলাম ডিপার্টমেন্ট হচ্ছে সব বিভাগ। এবার ধরুন বাংলা বিভাগ, ভূগোল বিভাগ, কোনো সমস্যা আছে নেই, কিন্তু উচ্চ শিক্ষা অথচ দপ্তরই আছে। ফলে এমন এমন সব চলে যেতে পারে, বিভাগ থেকে বিভাগই হতে পারে, তার সঙ্গে প্রত্যয় বসতে পারে, দপ্তর থেকে দপ্তরই হতে পারে। এবার বাংলাদেশের দেখলাম, বাংলাদেশের যে পরিভাষা তৈরি করছে সেইখানের সঙ্গে পশ্চিমবঙ্গের ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার একটা তফাৎ। কারণ বাংলাদেশ সেটা একটা দেশ, সেটা ভাষার নামে একটা দেশ। ফলে তাদের মধ্যে যে ইমোশনটা আছে, যে ভাবাবেগটা আছে, আর প্রদেশে প্রাদেশিক যে, এবার প্রদেশের মধ্যে আমরা কোন ভাষা সব অ্যাডস্ট্রাটামে আছি, এতে কোনো দিয়ে ফেলছি। সুতরাং আমাদের কি মনে হচ্ছে না হিন্দিটা বেশি নেব না, আরবি ফার্সি নেব না, এই বেশি বেশি সংস্কৃতি করে দিচ্ছি। ফলে এই যে সমস্যাটা আছে, এই জায়গাটা থেকে আমাদের কিছুটা মুক্তি দরকার। তৈরি হয়ে যাচ্ছে, পরের জন কিন্তু আমাকে বলবে না 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 এগিয়ে যাবো, এগিয়ে যাবো। রিমোটটা কই? কোথায় ওখানে? এরপর কি ধন্যবাদ আমি বলেছিলাম তো এরপরে আচ্ছা, অনেক সময় কিছু টার্ম আছে, পরিভাষা আছে যেগুলো আমরা পরিচিত, এইবার সেগুলো আলাদা আলাদা ভাষা ক্ষেত্র বা ডোমেইনে ব্যবহার হয়। তাহলে সেই জায়গাগুলোকে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কারণ সেটা কিভাবে আইডেন্টিফাই করবো না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, যেখানে আমরা ভেবে নিচ্ছি যে একজন অ্যাবসেন্ট স্টেক হোল্ডার, একজন কথা বলবে বা লিখবে, যে সেই রকম কেউ আছে, সে তাকে আগে রিকনস্ট্রাক্ট করি। কারণ তার প্র্যাগম্যাটিক নলেজের মধ্যে বিষয়টা আছে। তো যদি না থাকে তাহলে সেইটা নিয়ে বেশি নাড়াচাড়া করা উচিত নয়। যদি এরকম হয় যে সাঁওতালি কমিউনিটির মধ্যে অনেক লোক ব্যাংকে যেতে ভয় পায়, ব্যাংকে যেতে চায় না, তাহলে ব্যাংকে যে সমস্ত ধরুন সেভিংস অ্যাকাউন্ট, তো কারেন্ট অ্যাকাউন্ট, ওকে চলতি না বলে কারেন্টই বলুন, সেভিংসটাকে সেভিংসই বলুন। অর্থাৎ আনফ্যামিলিয়ার জায়গাগুলো এমনি ভয় থাকে। কালকেই আমি শুনেছি নাকি বৌদ্ধ দর্শনের ভয়ের ভেতর দিয়ে যেতে পারে।
তবে অ্যাভয়েড করলে চলবে না, কালকেই শুনেছি। হ্যাঁ, আর কালকে আরেকটা শুনেছি ফেলিওর ফিয়ার, এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। তো ঠিক আছে, সেইগুলো অ্যাকসেপ্ট করবো। সেক্ষেত্রে আমাদের খুব দরকার হচ্ছে এই দিক থেকে যে যে আছে অ্যাবসেন্ট, আমরা এখানে বসে আছি, কিন্তু বসে আছি তাদের জন্য যারা সেই এইগুলো এখনো হাতে পায়নি, পাবেন। তাহলে তো তার ফলে কি হচ্ছে না, ওই প্র্যাগম্যাটিক নলেজ তাদের যে যে ডোমেইন থেকে পরিভাষাগুলো আসছে, সেই কমিউনিটির লোকজনের সেই সম্পর্কে ধারণাগুলো আছে কিনা, ব্যাকগ্রাউন্ড নলেজটা আছে কিনা, সেটা আগে আপনাদের আইডেন্টিফাই করতে হবে। দিয়ে সেই অ্যাবসেন্ট লোকগুলোর জন্য ভেবে একেবারে সেই আনফ্যামিলিয়ার টার্মস গুলোকে প্রতিবর্ণীকরণ করতে হবে। আপনি অলচিকিতেই সেটা লিখবেন, তাহলে বিষয়টা অনেক সহজ হবে। বেশ, থ্যাংক ইউ। আরো একটা এটা জাস্ট বেরোনোর মুখে করে দিচ্ছি, সেটা হচ্ছে ল অফ ডিস্ট্রিবিউশন। ল অফ ডিস্ট্রিবিউশন মানে বিষয়টা হচ্ছে, আপনারা যদি মনে করেন বা আমরা অনেক সময় মনে করি যে একটা শব্দের প্রতিশব্দ আছে, আচ্ছা, কিন্তু কোন শব্দেরই যথার্থ প্রতিশব্দ হয় না। এমনি বাংলায় একটা উদাহরণ দিচ্ছে, ধরুন গাছ আর বৃক্ষ, তো কিন্তু ধরুন বৃক্ষপত্র, এবার বৃক্ষকে অল্টারনেট ওয়ার্ড হচ্ছে গাছ, গাছপত্র বলতে পারবেন? পারবেন না, তখন বলতে হবে গাছের পাতা। এই চোখ আর চক্ষু, চোখের পাতা কিন্তু চক্ষু পল্লব, তাহলে চোখ আর চক্ষু একই এতে না। এগুলো ধরুন লড়াই, সংগ্রাম, যুদ্ধ, এগুলো তো আমরা খুব করি। তো আমাদের লড়াই চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে, আমাদের যুদ্ধ চলছে, চলবে বলতে পারবে না। যেমন রাম রাবণের লড়াই, রাম রাবণের যুদ্ধ, রাম রাবণের সংগ্রাম, সেখানে ওই তিনটে হচ্ছে ল অফ ডিস্ট্রিবিউশনে একই বিন্যাস বসে যাবে। কিন্তু আমাদের লড়াই চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে, যুদ্ধ বিরোধী একটা মিছিলে বলা হচ্ছে, আমাদের যুদ্ধ চলছে, চলবে, কেউ বলতে পারে। আর আপনাদের যদি বসন্ত বিলাপ অনেকে দেখা যাচ্ছে, হয়তো ওই দেশের কতগুলো বদমাস ছেলে তারা দুষ্টুমি করছিল, তো তারা একটা মই খুঁজছে, কেননা অন্যের মই নিয়ে চলে এসছে, অন্যের বালতি নিয়ে সব পোস্টারিং করেছিল। সকালবেলায় এবার ডাক্তারের কাছে ঢুকেছে, দিয়ে একটা উঁচা মই পাইছে বলছে, তখন মই নয় না, বই বই, তো এরকম করে সব ঢাকা দেওয়ার জন্য হট্টগোল করছে। তখন সেই ডাক্তার খুব বিরক্ত হয়ে বলছে, এটা আসে সব জানে যুদ্ধ করতে। আচ্ছা, এই যে আসে সব জানে যুদ্ধ করতে, যুদ্ধের বদলে আপনি লড়াই বসাতে পারবেন, সংগ্রাম বসাতে পারবেন? পারবেন। তাহলে এই যে ল অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনি অনেক ক্ষেত্রে অনেকগুলো শব্দ পাবেন। এখনই যেমন একটা উদাহরণ দিলাম, ডিপার্টমেন্টে দুটো শব্দ হতে পারে বাংলায়, দপ্তর এবং বিভাগ। বাংলা বিভাগ, বাংলা দপ্তর নয়, কিন্তু উচ্চশিক্ষা দপ্তর অনেক হতে পারে, সেখানে দপ্তরই থাকতে পারে, বাংলা বিভাগে দপ্তরই থাকে না। ফলে বিভাগীয় প্রধান, ঠিক আছে, সেখানে দপ্তরের প্রধান নয়, কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী, মাননীয় মন্ত্রী হতে পারে। ফলে এই ল অল্টারনেটিভ যখন থাকবে, তখন কোন শব্দটা কোন কনটেক্সটে বসবে সেটা বুঝে নিতে হবে। কারণ কনটেক্সট ইজ মিনিং, কনটেক্সট ছাড়া কোনো মানে হয় না। ধরুন হাওয়া একটা শব্দ, আমি যদি বলি হাওয়া মানে এই, তাহলে মহা মুশকিল, কারণ এই লোকটা হাওয়া হয়ে গেল। কিংবা সে আমার স্ত্রী খুব মানে না, আমার স্ত্রী খুব মানে গরিবকর না, তিনি আমার ব্যাংক অ্যাকাউন্ট হাওয়া করে দিলেন, তখন মোটামুটি কি দাঁড়াচ্ছে যে এই হাওয়া শব্দটা কনটেক্সট থেকে আলাদা হয়ে গেছে। ফলে এই মিনিং এর জায়গাতে কনটেক্সচুয়াল মিনিং গুলো, একটা শব্দকে যখন আপনারা পরিভাষা হিসেবে ব্যবহার করছেন, তখন অন্তত মনে মনে 5-6টা বাক্য ভেবে নিন, আলাদা আলাদা বাক্য, সেই বাক্যে আপনি ওই শব্দগুলোকে বসাতে পারছেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো যদি মাথায় রাখা যায়, একদম সামান্য, মানে এটা আপনাদের সঙ্গে আমি যা শেয়ার করলাম, এটা কোনো জ্ঞানের কথা নয়, কারণ নিতান্তই কাণ্ড জ্ঞানের কথা। এবং আমি আশা করছি যে এর পরের বক্তা অরিন্দবাবু আসবেন, কারণ এর পরের স্লাইডটা নিশ্চিতভাবে থ্যাংক ইউ। আমি জাস্ট একটা কথা বলবো, এই আমাদের আসলে এখানে
সুবিধে আইএলএসআর এ আমরা সবকিছু এখন এরকম তর্ক করতে করতে শিখি, মানে আমাদের প্রতিদিনের কাজে। আমি এখানে আপনাদের দুটো গল্প বলবো অমিতাভর এই প্রেজেন্টেশনে পরিপ্রেক্ষিতে, যখন পরিবেশন করতে গিয়ে আপনাদের কাজে লাগবে। দুটো গল্প হচ্ছে যখন 2002-3-4 যে সময় পঞ্চায়েত গ্রামে গ্রামে এসআরডি কাজ করছিল, মানে তারা গ্রামের উন্নয়নের জন্য গ্রামে চলে যাচ্ছিল, সেখানকার লোকেদের ডেকে নিয়ে পঞ্চায়েতের মাধ্যমে, প্রধানের মাধ্যমে তারা ঠিক করছিল, সিদ্ধান্তগুলো নিচ্ছিল, বলা হতো পার্টিসিপেটরি, মানে সবাই গ্রামের লোক এক জায়গায় হয়ে রিসোর্স ম্যাপ করা হতো, সেই গ্রামে কি কি সম্পদ। তারপরে তো এরকম একবার পঞ্চায়েত বিভাগ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল এক পঞ্চায়েতে যে অমুক দিন এতটার সময় সভা, আপনারা সবাই উপস্থিত হবেন। সেদিন মিটিং এ সেখানে গিয়ে আধিকারিকরা, মানে অফিসাররা দেখেছিলেন কেউ আসেনি, কারণ বোঝেনি যেটা মিটিং, লেখা হয়েছিল সভা। তারা ভেবেছে সভা কেন যাবো, মানে ওটা যদি মিটিং লেখা থাকতো তাহলে সবাই ঠিক উপস্থিত হতেন। তাহলে এইটাও এই কাণ্ডজ্ঞানের একটা গল্প, যে যেখানে যেটা লিখতে হবে। আর একটা গল্প শ্রীপতি স্যার জানেন, আমরা 2020 সালের মার্চ মাসের শুরুর দিকে দিল্লি ইউনিভার্সিটিতে একটা ট্রান্সলেশন ওয়ার্কশপ করেছিলাম। সেখানে 33টা ভারতীয় ভাষায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অনুবাদ হয়েছিল, ভারতীয় ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা। আমাদের সান্তালি অনুবাদ শ্রীপতি স্যার ছিলেন মানে করার জন্য। তো সেখানে বাঘেরা বলে একটা ভাষার একজন প্রতিনিধি ছিলেন, তিনি সেই ভাষাতে বিদ্রোহী অনুবাদ করবার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বাঘেরা কোনো লিখিত নেই, কোনো স্কুলে পড়ানো হয়, কিন্তু ওদের একটা রেডিও স্টেশন আছে রাজস্থানে, সেই জন্য ওই ভাষাটায় অনুবাদ করে। সেই যিনি করছিলেন তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। তিনি এসে তার যখন সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন, শ্রীপতি স্যার বলেছেন ওনার করতে গিয়ে কি কি সুবিধা হয়েছে, কি কি অসুবিধা হয়েছে। কারণ বাংলার কাজী নজরুলের যেসব শব্দ ব্যবহার করেছেন বিপ্লবীতে, সেগুলো করতে গেলে ওই কালচারাল স্টাডিজ, এরপরে সেই কথাগুলো অনিন্দ স্যার বলবেন যে অনুবাদের ক্ষেত্রে কালচারটা কত জরুরি। তো সেখানে হয়েছিল, সেই ভদ্রলোক বলেছিলেন যে তিনি করতে গিয়ে প্রথমেই একটা অসুবিধায় পড়েছিলেন, যে ওই বাঘেলা ভাষাতে যারা বলেন, যে কমিউনিটি বলেন, সেখানে বিদ্রোহ শব্দটা ছিলই না, তাদের কোনোদিন কোনো বিদ্রোহ হয়নি। মানে এই কবিতাটাকে অনুবাদের সূত্র ধরে তারা একটা বিদ্রোহীর পরিভাষা তৈরি করলেন, মানে কোনোদিন বিদ্রোহই হয়নি, ছোট একটা কমিউনিটি। তাহলে ভাবুন, মানে সান্তালিতেও হয়তো এরকম কিছু হতে পারে যে যেটা এখনো কমিউনিটি ফেস করে, তা আসেনি, সেরকম শব্দকেও আমাদের অনুবাদ করতে হবে। অনেক ধন্যবাদ। আমি দুটো গল্প শেয়ার করতে চাই। অনেক অনেক ধন্যবাদ সাথী ম্যাডামকে। উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের যখন অনুবাদ করতে হয় বা নতুন কিছু শব্দ তৈরি করতে হয়, কি ধরনের প্রতিবন্ধকতা আছে এবং কিভাবে সেগুলো থেকে আমরা বেরিয়ে খুব মিনিংফুল এবং খুব যেটা কার্যকরী ভাবে সেটা আমরা করতে পারি, সেটার দিশা অলরেডি আমাদের অমিতাভ স্যার উনি খুব সুন্দরভাবে দিয়েছেন, সাথী ম্যাডাম সেটাকে জাস্টিফাই করেছেন। এখন আমি ডেকে নেব আমাদের পরবর্তী যিনি টেকনিক্যাল স্পিকার আছেন, প্রফেসর অনিন্দ শেখর প্রকাশ, ওনাকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। কাণ্ডজ্ঞান এবং প্র্যাগম্যাটিক্স এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের ক্ষেত্রে। অমিতাভ আমাদের বন্ধু এবং কলিগ, অমিতাভ সাথী ম্যাডাম যিনি কথা বলেছেন, কাণ্ডজ্ঞানের কথা মাথায় রাখলে এই প্রোগ্রামটা অলরেডি 30 মিনিট লং হয়ে চলেছে এবং আমার সেখানে শুধু দায়িত্ব সেখানে ট্র্যাকে নিয়ে আসছে। প্রথম প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল একটা কাজ, এটা আমি সবসময় করতে চাইবো। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে ট্রান্সলেশন সবসময় একটা নেগোসিয়েশন, এক ধরনের ডায়ালগ। আমি সেটাতে আসছি, কিন্তু আমি সবার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা তো এটা নিয়ে বলবো কথা, তারপরে চলে যাবো, কিন্তু যারা এই কাজটা করবেন আজকে শুরু, যেটা অনেকদিন ধরে চলবে,
তাদেরকে আমরা খুব কালেকটিভলি বলছিলাম যে এক্সপার্ট। আমি প্রথমেই যেটা বলবো মাই ডিটেলস, যে আমি তাদের নামগুলো বলবো এবং তাদের প্রতি খুব শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা গল্পের আকারে বলবো। আমি প্যানেল অফ এক্সপার্টসের প্রতির কাছ থেকে চেয়ে নিলাম। আমি জানতে পারছি বা আমরা সবাই জানতে পারছি যে যারা এই কাজটি করবেন, সাধারণ কাজটি করবেন, এই এক্সপ্লোরিং সান্তালি words and expressions in official এবং administrative domain, professional domain, তারা হলেন অঞ্জন কর্মকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সান্তালি বাঁকুড়া ইউনিভার্সিটি, ডক্টর ফটিক মুর্মু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা ওদের একটু নামের সঙ্গে মুখে হ্যাঁ ভালো হবে। ডক্টর ফটিক, থ্যাংক ইউ। ডক্টর ফটিক মুর্মু, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সান্তালি বাঁকুড়া ইউনিভার্সিটি। শ্রী যোগেন্দ্রনাথ মুর্মু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সান্তালি ইউনিভার্সিটি অফ বাঁকুড়া। উনি আসতে পারেন, উনি বিশেষ কারণে আসতে পারেননি। তারপরে রয়েছেন রাজকিশোর মুর্মু, শ্রী রাজকিশোর মুর্মু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সান্তালি SMM কলেজ, টোকা পুরুলিয়া, তাই তো? তারপরে রয়েছেন শিলা বাস্কে, শ্রীমতী শিলা বাস্কে, নমস্কার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সান্তালি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, এশিয়ারি পশ্চিম মেদিনীপুর। ধন্যবাদ আপনাকে। শ্রী শশীকান্ত মুর্মু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন পলিটিক্যাল সায়েন্স, MG কলেজ, নমস্কার, পুরুলিয়া। ঠাকুর প্রসাদ মুর্মু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সান্তালি শিক্ষা বিশ্ব ইউনিভার্সিটি, আমাদের পুরনো সহকর্মী বন্ধু। শ্রী লালচাঁদ সরেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, বামনহাটা হাই স্কুল, সাউথ 24 পরগনা। তারপরে রয়েছেন শ্রী সাধন কুমার গান্ধী, উনি অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, বর্ণন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। তারপর মহাদেব হাঁসদা, সিনিয়র রাইটার অ্যান্ড এডিটর, আমাদের মধ্যে উনি রয়েছেন লেখক এবং সম্পাদক। আমি জানি না উচ্চারণটা ঠিক করছে কিনা, পেট্রে ম্যাগাজিন, এটার মানে, শব্দটার মানে আক্ষরিক করে বাংলা হয় না। যারা সুন্দর উপাসনা করেন, যারা কিছু এই ধরনের কাজ, সাহিত্য যেমন একটা সৃজনশীল একটা কাজ, এই যারা চর্চায় যারা ব্রতী, এই ধরনের কোনো মহিলা এই অর্থে, যদিও এখানে ক্ষেত্রে বিশেষ করে যারা কাজ করেন এটা অন্যরা করতে পারেন। তো এতে যে পত্রিকার নাম, সেই পত্রিকা সাহিত্য শিল্প একটা তুলে ধরার একটা মাধ্যম। কবি সারদা প্রসাদ দিয়েছেন না। ধন্যবাদ আপনাকে। উনি যেখান থেকে এসেছেন সেটা হচ্ছে বান্দোয়ান, পুরুলিয়া। তারপরে রয়েছেন ডক্টর পল্টন মুর্মু, আমাদের সহকর্মী এবং বন্ধু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সান্তালি শিবকান্ত বিশ্ব ইউনিভার্সিটি। তারপর শ্রীমতী পুরবী সরেন, রিসার্চ করেন সান্তালি শিবকান্ত বিশ্ব ইউনিভার্সিটি। এটা খুব আনন্দের খবর যে একজন গবেষক আমাদের মধ্যে রয়েছেন, ইয়াং রিসার্চার। তারপর রয়েছেন শ্রী অসিত বরণ মুর্মু, রিসার্চ করেন সান্তালি শিবকান্ত বিশ্ব ইউনিভার্সিটি, আরেকজন রিসার্চ করেন, খুবই ভালো খবর, ধন্যবাদ। তারপর আমাদের যিনি কনভেনার এই পুরো প্রোগ্রামটি, আমাদের সহকর্মী বন্ধু শ্রী শ্রীপতি টুডু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সান্তালি ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, কলকাতা। ধন্যবাদ। এবং সবার শেষে রয়েছেন লাস্ট বাট নট দ্য লিস্ট শ্রীমতী প্রতিমা হাঁসদা, যার কথা আমরা অলরেডি শুনেছি। নমস্কার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সান্তালি শিবকান্ত বিশ্ব ইউনিভার্সিটি, জয়েন্ট কনভিনার যিনি এই প্রোগ্রামটি। এই পরিচয় পর্বটা মিস হয়ে গেছে, ওটা কলেন্দ্রনাথ মান্ডি আছে কি না? অগেন্দ্রনাথ মান্ডি আছে, বইটা দেখা যাবে। এটা আমি মিস করেছি। 11 নম্বরে যিনি রয়েছেন তিনি শ্রী কলেন্দ্রনাথ মান্ডি, সিনিয়র রাইটার অ্যান্ড এডিটর, সিটি ম্যাগাজিন, নমস্কার। তো এই পরিচয় পর্বটা দরকার ছিল, কারণ এটাও এক ধরনের ট্রান্সলেশন। যে কোনো ট্রান্সলেশনের যেটা প্রথম কথা সেটা হচ্ছে যে আমার
পাশে বা আমার চতুর্দিকে যেটা নিয়ে সবাই বলেছেন কথা, যে এই বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে এত বড় একটা জনগোষ্ঠী, তাদের ভাষা, সেটা তাতে আমার বন্ধু শুভেন্দ্র ভৌমিক, যিনি এই বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি অধ্যাপক, তিনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে এত কাজ হয়েছে আমরা জানি। তো তার মানে হচ্ছে একটু হয়েছে কাজগুলো, কিন্তু আমরা জানি। এটাও একটা ট্রান্সলেশন, বিকজ ট্রান্স মানে একটা ব্রিজিং, একটা সেতু নির্মাণ করা। এই বইগুলো সামনে থাকায় এই ব্রিজটা তৈরি হলো। আজকে যদি এই প্রোগ্রামটাই না হতো, তাহলে আমরা জানতেও পারতাম না যে এত এই বইগুলো যারা লিখেছেন তারা প্রচুর পরিশ্রম করে লিখেছেন, ডিকশনারি তৈরি করেছেন এতগুলো ভলিউমে। ট্রান্সলেশনের প্রথম কথাই হচ্ছে যে এই ব্রিজিং, আমার চতুর্দিকে যারা আছে, সেটা ভাষা হতে পারে, মানুষ হতে পারে, কালচার হতে পারে, তার প্রতি আমার আগ্রহ তৈরি হওয়া। এবং আজকে প্রথম থেকে আমরা যে কথাগুলো শুনলাম, সেদিক থেকে একটা শব্দে নামিয়ে নিয়ে আসি, সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন। পুরো এই প্রোগ্রামটা একটাই কথা বলছে যে শুধু ইংরেজি ভাষার দাপক নয়, মানে এটা সমুদ্র বা ডোবার একেবারেই গল্প নয়, কারণ ডোবাকেই এখন জানতে হবে। কাজে এটা একটা ডেমোক্রেটিক ইফোর্টের গল্প, যেখানে এই সাদা চামড়া মানুষদের যে ভাষা, যে ভাষাটা ঐতিহাসিক কারণে গোটা পৃথিবীতে মানুষ সম্মান করে, যে অমিতাভবাবু যেটা বলছিলেন রেগে গেলেও বলি, ওয়াইটা বললে বেশি একটা এমফাসিস কেন, সেটা একটা ঐতিহাসিক কারণ আছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। সেটাকে পাল্টানো যায়, সেটাকে পাল্টানোর রাস্তাটা হচ্ছে যে আরো বেশি বেশি করে এই যে এতগুলো ভাষা রয়েছে, শুধুমাত্র সাঁওতালি ল্যাঙ্গুয়েজ না, আরো অনেক ভাষা রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের আরো জানতে হবে। তো এই রকমের প্রোগ্রাম আরো যত বেশি বেশি হবে, সেটাও কিন্তু এক ধরনের ট্রান্সলেশনের দিকে যাওয়ার রাস্তা তৈরি করছে। কারণ আমাদের, আমি জানি না আমার চতুর্দিকে কি ভাষায় মানুষ কথা বলেন, এত লেখক রয়েছেন যাদের কথা অনেকেই জানেন। উনি পত্রিকার কথা জিজ্ঞেস করলাম, আমি জানি না এসব। ম্যাডাম বলছিলেন যে আমি এই শব্দটা ছাড়া জানি না। আমাদের সত্যি তো লজ্জা হওয়া উচিত, আমরা জানি না এই শব্দটা। এটা শুরু, মাইলস টু গো। এটা মানে এই আজকে আমরা সবাই যা বলছি তার সেই বক্তব্যগুলোকে যদি দুটো ভাবে ভাগ করা যায়, তাহলে প্রথমটা হচ্ছে কেন, সেটা সবাই বলেছে, আমি যাচ্ছি না, অল্প বললাম সেটা নিয়ে। এবার হচ্ছে কিভাবে, যেটা কি অমিতাভবাবু দীর্ঘক্ষণ খুব সুন্দরভাবে একেবারে মাইনিউটলি বলেছেন। এবার আমি যাদের নামগুলো বললাম, শ্রদ্ধেয় তারাই এখন এই কাজটাকে চালিয়ে নিয়ে যাবেন। এটা সেটা করতে গিয়ে আমার মনে হয়, মানে এটা কোনো বক্তব্য নয়, মানে অ্যাজ কলিগস এবং আপনাদের সাথে সহকর্মী হিসেবে এবং বন্ধু হিসেবে আমার যেটা মনে হয়েছে যে প্রথমেই যেটা এই কাজটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, এই কাজটা কি সেটা যদি আমরা দেখি, আর একবার এক্সপ্লোরিং অফিসিয়াল এন্ড প্রফেশনাল ভোকাবুলারিজ ইন সাঁওতালি, সেটা একটু এই এটা কি যে আপনি যেটা লিখেছেন এটা একটু বলবেন কি? সান্তাড়িতে অফিস আর বিরিতান এড়ে গাদেল করে তুনখি তলাস। তাহলে এটাই আমরা করব, ওই ইংরেজি থেকেই বাংলাটা। এই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু বেশি বেশি করে মানে ভাবতে থাকি যে জিনিসটা কি, কনটেক্সটের কথা হচ্ছে, কনটেক্সটটা না বুঝলে ট্রান্সলেশনটা করা যাবে না। কনটেক্সটটা খুব পুরোপুরি অফিসিয়াল আর প্রফেশনাল বলতে আমরা কি বুঝতে চাইছি, কোন কোন ওয়ার্ডস গুলোকে আমরা আইডেন্টিফাই করবো। অফিসিয়াল একটা সমুদ্র, এত এত অফিসিয়াল ওয়ার্ডস রয়েছে, কি ওয়ার্ডস। এবার কি ওয়ার্ডসের সাঁওতালি ট্রান্সলেশন কি হবে? যেমন দুজন গবেষক আছে, তারা জানে যে যখন আমরা রিসার্চ পেপার লিখি, অ্যাবস্ট্রাক্টের নিচে লিখতে হয় কিওয়ার্ড, সেটার সাঁওতালি পরিভাষা কি হবে ওরা জানে, লিখতে গিয়ে আমাদের দেখতে হবে সেটা। এইরকম কিছু কিছু কিওয়ার্ডস বোঝায়, মানে আমি একেবারে প্র্যাকটিক্যাল লেভেলে বলছি যে টিম, আপনারা রেসপেক্টেড টিম মেম্বার, তারা যখন এই কাজটা শুরু করবেন, আমার মনে হয় প্র্যাকটিক্যালি ভাবে মানে এই সমুদ্র থেকে একটা ওই আইডেন্টিফিকেশন করতে হবে যে কোন কোন ওয়ার্ড গুলোর দিকে আমরা বেশি ঝুঁকতে পারি। কনটেক্সটটা বোঝা যে কারণে দরকার। আর তার সাথে এবার যেটা অমিতাভবাবু বললেন যে সেটা করতে গিয়ে কিভাবে করবো সেটা আমরা ভাবি, সেখানে যে বললাম ডেমোক্রেটাইজেশন। ডেমোক্রেটাইজেশন মানে তো দিবে আর নেবে, মানে শুধুমাত্র এই শব্দই হবে, বাকিটা প্রাচীর তুলে দেবো, তাহলে হবে না। কারণ কোনো ভাষাই টিকবে না যদি না আমরা ধার করি, যদি আমরা নিই, মানে থেকে নেবো
আবার আমাদের থেকে তারা নেবে এই শব্দটা হয়তো মানে এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো আমরা জানি না, খুব প্রচলিত শব্দ। আমি তো বলেছেন আরো অনেক বলাটা আমি দীর্ঘায়িত করছি না, কিন্তু এরকম অনেক ওয়ার্ডস রয়েছে, যেমন লার্নিং হল এবং আরো অনেক শব্দ যে শব্দ, যেমন র্যাপ্রোসমা ফরাসি শব্দ, ফিয়ান্সে, আমি আরো সহজ শব্দ বলছি, ফিয়ান্সে গার্লফ্রেন্ড বা বান্ধবী, এই শব্দটা ট্রান্সলেশন করতে এখন করার মানে ফিয়ান্সে। তো এইরকম এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা ব্যবহার করি বিদেশি শব্দ। মানে আমি ভাবছিলাম অমিতাভ যেটা বলছিলেন শুনতে শুনতে ভাবছিলাম যে ফুটবলকে যদি কেউ পদগোলক বা এই জাতীয় কোনো অনুবাদ করে তাহলে সেটা যে ভয়ঙ্কর একটা জায়গায় যাবে। বা আইসক্রিম, এটা যদি ট্রান্সলেশন করতে যাই আমরা তাহলে যে কেওসটা তৈরি হবে সেটা থেকে না যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ট্রান্সলেশন মানে একেবারে আক্ষরিক অনুবাদ একেবারেই নয়। ট্রান্সলেশন মানে হবে একটা ডায়ালগ। এবার সেই ডায়ালগটা ডেমোক্রেসিকে মেনে চলতে হবে, মানে একেবারে তাত্ত্বিক দিকে যাচ্ছে না, কিন্তু ট্রান্সলেশন নিয়ে কথা বললে যার কথা যাকে আমরা স্মরণ করে মানে প্রাতঃস্মরণ করি এবং মানে বিনম্রভাবে তাকে প্রণাম জানিয়ে ট্রান্সলেশনের কাজ শুরু করি, তিনি হচ্ছেন অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী, যিনি ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ রিসার্চের মেন্টর গ্রুপেরও সদস্য। তার বক্তব্য হচ্ছে যে ট্রান্সলেশন হচ্ছে একটা অ্যাক্ট অফ পলিটিক্স। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু অ্যাক্ট অফ পলিটিক্স কেন? পলিটিক্স বলে আমরা ভাবি দলা বলি, তা নয়। উনি বলছেন যে আমি একজন কালচার গায়ত্রী কিভাবে নিজেকে পরিচয় করেন যে আমি একজন কালচারাল ট্রান্সলেটর। সবসময় এই কথাটা বলেন, আমি একজন কালচারাল ট্রান্সলেটর অ্যান্ড কালচারাল অ্যাক্টর। এই দুটো জড়িত কিন্তু ইন্টারকানেক্টেড। কালচারাল অ্যাক্টর যদি কেউ হয় তবেই সে কালচারাল ট্রান্সলেটর হতে পারে। আর ট্রান্সলেশন মানেই হচ্ছে কালচারাল ট্রান্সলেশন, তাছাড়া পসিবল নয়। দুটো কালচারের মধ্যে একটা ডায়ালগ, একটা নেগোসিয়েশন, একটা ব্রিজিং। সেটা মানে এটা নয় যে আমি ব্রিজ নিয়ে হেঁটে ওখানে যাবো এবং ওখানে শুধু এখানকার জিনিস ওখানে দেবো, ওখান থেকে কিছু নেবো, এটা হতে পারে না। সো দ্যাট কাইন্ড অফ ব্রিজিং এটা করতে গিয়ে অমিতাভ আবার ফিরে আসছে বিষয়টা যে বারবার যেটা বলছিলেন যে এই লোন ওয়ার্ডস, এই বড়োয়িং, এই গিভ অ্যান্ড টেক, এটাকে মাথায় রাখতে হবে। রিজিডিটি আমরা করবো না। আপনারা প্রত্যেকেরা জানেন, এগুলো আমার নতুন করে বলার কিছু নেই, জাস্ট টিম ওয়ার্ক হিসেবে মানে মাঠে নামার আগে আমরা সবাই একসাথে মানে মাঠে নামার আগে যেমন আমরা গোল একটা মিটিং হয়, সেই মিটিংটাই হচ্ছে এখন যে আমরা কোন কোন ওয়ার্ডগুলোকে প্রায়োরিটি দেব, কোনটাকে বলছি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোনটাকে প্রফেশনাল। তো হিউজ একাডেমিকটাও প্রফেশনাল। আমরা অ্যাকচুয়ালি এটা নামকরণের সময় ভেবেছিলাম একাডেমিক, প্রফেশনাল জায়গায় একাডেমিক হোক, কিন্তু তারপর ওটাকে পাল্টে প্রফেশনাল করা হয়েছে। একাডেমিক মানে আবার একটু সীমিত করে দেওয়া হলো। প্রফেশনাল মতো অনেক কিছু, মিউজিক্যাল, স্পোর্টস, একাডেমিক, সব রকম চলে আসবে। এবং আমি মনে করি যে এখানে যে দেখতে পাচ্ছি বৃহৎ আয়তনের এই বইগুলো এত নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে কাজগুলো করা হয়েছে, আজকে যে কাজটা শুরু হতে যাচ্ছে সেটা একদিনের কাজ নয়, এটা আপনারাও বুঝতে পারছেন। এবং এটা চলবে, সেখানে এইভাবে যদি ক্লাসিফিকেশন করে নেওয়া যায় যে আমরা কোনটাকে বলছি অফিসিয়াল, কোন কোন এরিয়াগুলো খুব জরুরি, যেটা প্রতিদিন অফিসে গেলে বিভিন্ন দপ্তরে গেলে এর মানে সেগুলো এনকাউন্টার করে মানুষ জানতে পারে যে ম্যাডাম যেমন মিটিং এর কথা বলুন, সবার কথা বলুন, দরখাস্ত, অ্যাপ্লিকেশন, এই ধরনের যে ফর্ম ফিলিং, যে যে শব্দগুলো অফিসে গেলে আমরা প্রতিনিয়ত এনকাউন্টার করি, এইরকম কিছু আমার যদি প্রথমে এটা করেন, এটা আমার সাজেশন, তাহলে এর মধ্যে সুবিধা হবে। আইডেন্টিফাইং এরিয়াস, কোন কোন ওয়ার্ডসগুলো, এবং এটা যখনই হয়ে যাচ্ছে তখনই এরকম একটা ক্লাসিফিকেশন করা যেতে পারে যে আমরা এই সময়ের মধ্যে এইগুলোকে করব। এটা একটা ম্যাপিং, প্ল্যানিং। তারপরে ফেজে আমরা ভলিউম 2 তে আমরা এটা করতে পারি, বা তারপরে এটা করতে পারি, বা এরকম হতে পারে যে প্রথমে আমরা এরকম করি যে কালেক্টিং কিওয়ার্ডস ফ্রম ডিফারেন্ট টেরেন, যে অফিসিয়াল ডোমেনে কোন কোন শব্দগুলো খুব ব্যবহার করে সেগুলোকে প্রথমে একটা কালেক্ট করা হোক, তেমনি প্রফেশনাল ক্ষেত্রে কি খুব ব্যবহার করা সেগুলোকে কালেক্ট করা হোক, এটা যে একটা কম্পেন্ডিয়াম তৈরি হোক। তারপরে এরকম একটা প্ল্যান থাকতে পারে যে আলাদা আলাদা করে বিভিন্ন ভলিউমের ডিকশনারি তৈরি করা, সেরকম একটা ম্যানুয়াল তৈরি করা হবে। এটা করলে এবং আমার মনে হয় করতে গিয়ে আরো আইডিয়া আসবে। লাস্ট বাট নট, এটা দিয়ে আমি শেষ করবো, সেটা হলো যে এমন হতে পারে যে কোনো একটা শব্দকে অনুবাদ করতে গিয়ে দেখা গেল সেই শব্দটা একটা
একটা শব্দে আসছে কোনো হতে পারে। তো এরকম কোনো রীতিনীতি নেই যে একটা শব্দেই ওটাকে রাখতে হবে, দুটো শব্দ আনতে হয়, তিনটে শব্দ আনতে হয়, সো বি এরকম কোনো ধারাবাহিক নিয়ম নেই। কিন্তু তার মানে ফুটনোট মানে যে ম্যানুয়ালটা আপনারা তৈরি করবেন সেখানে ফুটনোট অ্যানোটেশন মানে এটা এক ধরনের ক্রিটিক্যাল কম্পেন্ডিয়াম বা ক্রিটিক্যাল ম্যানুয়াল যেন হয়, তাহলে তার গুরুত্ব বেশি থাকবে। জাস্ট একটা ম্যানুয়াল, কিন্তু এটা যদি একটা প্রথমে একটা খুব সুন্দর ইন্ট্রোডাকশন থাকে, আমি বিশেষ করে আমাদের শিক্ষককে এটা বলবো, যারা অন্য কলিগসরা রয়েছেন তাদের প্রত্যেককে যেটা একটু মাথায় রাখুন যে এই টিম কোন অবজেক্টিভটা মাথায় রেখে, অবজেক্টিভস আর অলরেডি ক্লিয়ার, কিন্তু আর কি কি মাথায় ছিল when they started the war, যে এটা যেন ওই ক্রিটিক্যাল ইন্ট্রোডাকশন খুব গুরুত্বপূর্ণ। আমি সবার কথা শুনতে শুনতে মনে হচ্ছে এটা দিয়ে আমি শেষ করবো। প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, বড় বড় যে প্রতিষ্ঠান যেখান থেকে মানে আবার সেই ডোবার সমুদ্রের কথা বলছি না, প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস এবং বিশ্ব ইউনিভার্সিটি প্রেস এক জায়গায় লিস্টে কোথায় একটি বই বের করেছে 2009 এখানে 2009 বা 12। সেই বইটির নাম হচ্ছে ডিকশনারি অফ দি আনট্রান্সলেটেবল। যিনি পড়েছেন তার নাম প্রফেসর বারবারা হ্যারিস। তিনি ফরাসি তিনি ফরাসি দার্শনিক। তিনি একটি ডিকশনারি লিখেছেন, ডিকশনারি অফ দি আনট্রান্সলেটেবল। এই যে কথাগুলো হচ্ছে আইসক্রিম, ফুটবল, ক্রিকেট, এগুলোকে ওই আড্ডা বাট্টা, ওই যে ডিমান্ড ড্রাগ, এগুলোকে করতে যাওয়ার মানে হলো যে মানে নেই। তার কারণ সবাই জানে এই শব্দগুলো, এগুলোকে অনুবাদ করা মানে হচ্ছে ওই জেদ করে, মানে যুদ্ধ করে পড়া। তাহলে ডিকশনারি অফ দ্য আনট্রান্সলেটেবল বলছে যে অনেক শব্দ আছে কিন্তু ট্রান্সলেট করার দরকার নেই বা করা যায় না। মানে মায়ের আঁচল ডেফিনেটলি নট দ্য স্কার্ফ অফ মাই মাদার। স্কার্ফ এবং আঁচল এক জিনিস করতে যাওয়া যাবে না। হাতে করা রুটি ব্রেড নয়, তাহলে এগুলোকে বুঝতে হবে, এই কনটেক্সট গুলোতে ওই যে নিউয়ান্স গুলো, মানে একটা কনটেক্সট আর একটা কনটেক্সট, তার অনেক কিছু কালচারাল ডিফারেন্সেস আছে। এটাকে ব্রিজ করতে গেলে আমাকে কিছু কিছু নেগোসিয়েশন করতে হবে। তো কোনো কোনো জায়গায় আমি রেখে দেবো, কোনো জায়গায় আমি হয়তো দুটো শব্দ ব্যবহার করলাম একটা শব্দকে বোঝানোর জন্য, কোনো জায়গায় ফুটনোট লিখলাম, তো ক্রিটিক্যাল অ্যানোটেশন দিলাম। তাহলে যদি এরকম একটা ছোট, খুব বড় না, একটা ইন্ট্রোডাকশন থাকে এবং ইন্ট্রোডাকশন যদি বলে দেওয়া হয় যে এই টিম কেন শুরু করেছিল কাজটা, কি ছিল লক্ষ্য, কিভাবে মেথোডোলজি কি ব্যবহার করেছে, কোন কোন মেথোডোলজি ব্যবহার করা হয়েছে, কেন করা হয়েছে, এবং অনুবাদের ক্ষেত্রে বা পরিভাষা তৈরির ক্ষেত্রে কোন কোন থিওরিটিক্যাল জায়গাটাকে তারা মাথায় রেখেছে যতটা সম্ভব, এবং দাবি করছে না যেটা একটা এক্সস্টিভ কাজ, যে এটার পরে আর নতুন কোনো কিছু হতে পারে না, এটা তো চলবে। এইরকম যদি করা যায় তাহলে আগামী দিনের যে পাঠক সে কিন্তু এটা বুঝতে পারবে যেটা কি জন্য করা হয়েছিল। আমরা এই যে ডিকশনারি ইতিহাস যখন পড়ি তখন কিন্তু আমরা দেখি, আমি বলছিলাম যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় 28 বছর ধরে বঙ্গীয় শব্দকোষ তৈরি করেছেন, 28 বছর, ফলে ম্যাটার অফ জোক এবং সম্ভব নয়। তাহলে এত বড় একটা কাজ যেটা শুরু হচ্ছে এবং সেখানে যদি এই আইডিয়াটা ক্লিয়ার থাকে কি করছি, কিভাবে করছি, কেন করছি, এবং আমরা কোন কোন মেথড ব্যবহার করছি, তার থেকে কি হতে পারে। কোনো কোনো জায়গায় আমরা এরকম করেছি, সেটা ফুটনোট ব্যবহার করেছি, এটা যদি দেওয়া যায়। এবং আর একটা কথা, শুধুমাত্র আমাদের দেশের নয়, আমেরিকার থেকে যান, দেখেন ওখানকার ইন্ডিজিনাস পপুলেশন তাদের ভাষার একই সংখ্যক। যিশু যে ভাষায় কথা বলতেন সে ভাষায় এখন নাকি ওটা একটু কথা বলে অ্যারামিক, এরকম অনেক ভাষা আছে যা মরে গেছে। এটা ইটস আ প্রবলেম অ্যাক্রস দ্য বোর্ড, সব গোটা পৃথিবীতে এই সমস্যা। তারা কি করছেন এটা যদি আমি টিমকে অনুরোধ করবো যে আমেরিকায় কি কোনো ইন্ডিজিনাস ডিকশনারি বা এরকম ম্যানুয়াল তৈরি হচ্ছে, ইউরোপে কি হচ্ছে, ক্রোয়েশিয়া, ক্রোয়াটসরা কি ভাষায় তাদের কি কোনো মানে এটা একটা গ্লোবাল লেভেলে হোক, তাহলে ডোবা এবং সমুদ্র আবার এক জায়গায় যাবে, মানে এটা আমাদের হাতে ডিপেন্ড করছে যে whether the ডোবা will remain a ডোবা or সে মার্চ করে যাবে। তাহলে আমাদের যারা কলিগ, যারা পৃথিবীর অন্য দেশে এইরকম কাজ করছে, তারা কি পলিসি অ্যাডপ্ট করেছে, কি মেথোডোলজি ব্যবহার করেছে, কোন কোন থিওরিজকে নিয়েছে, তারা মাথায় রেখেছে, এটা যদি একটু ছোট মানে ইনিশিয়াল লেভেলে করা যায় তাহলে আমার মনে হয় ওই এক পার
আমরা বলতে পারবো যে যদি ইন্ট্রোডাকশনে লেখা যায় এই কাজটা করতে গিয়ে আমরা দেখেছিলাম ইউরোপে এই ধরনের কোনো ম্যানুয়াল হয়েছে কিনা, অস্ট্রেলিয়াতে এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি দলিত ভাষা, এবং অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনাল পিপল প্রচুর রয়েছে, প্রচুর। আমরা জানি না, ভাবতেও পারি না যে অস্ট্রেলিয়া বলতে আমরা ভাবি যে ওই সাদা চামড়া মস্তান নয়, অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন জায়গায়, আমেরিকাতে তো আছে রেডিমেন্স। তারা ওই সমস্ত দেশে কিভাবে এই ম্যানুয়াল তৈরি করেছে একটু যদি একটু দেখা যায় এবং সেটা যদি রেফার করা যায় ইন্ট্রোডাকশন, ইটস এন আউটস্ট্যান্ডিং ওয়ার্ক। অন্য রকমের কাজ, পৃথিবীর অন্য দেশের লোক এটাকে সাইট করবে একটা সময় এই কাজটা হয়েছে, এবং এটা অ্যামাজনেও যাবে, হয়তো অ্যাভেলেবল হবে। এইভাবে যদি আমরা একটু যদি ভালো গ্র্যান্ড লেভেলে ভাবি, যখন কাজটা হচ্ছে তখন এটাকে এরকম একটু গ্র্যান্ড লেভেলে ভেবেই যদি এগোনো যায়, যে মাইলস টু গো, একদিনে হবে না, এটা শুরু হচ্ছে। সো দিস অ্যামেজিং অ্যান্ড গ্রেট যে আমরা সবাই আজকে প্রত্যেকেই বলছেন একটা ঐতিহাসিক দিন, সত্যি তাই, এবং এই কাজটা শুরু হচ্ছে। অ্যান্ড আবার সেই সব কিছু বাস্তবতাকে মাথায় রেখে থামছি এবং আমি মনে করছি যে এখন অ্যাকচুয়াল কাজটা শুরু করা আপনার। থ্যাংক ইউ।